নমস্কার। এখন যে ছোট গল্পটি পড়ে শোনাবো সেটি প্রবোধ কুমার সান্যালের লেখা হর পার্বতী সংবাদ। মাথার চুলের রাশির মধ্যে দাঁড়া চিরুনিখানি টানতে টানতে নন্দিতা বললে, বলেছিলাম না তখন? এখন শুনতে পাচ্ছ তো? টেবিলের কাগজপত্রের উপর কলমটা রেখে মুখ ফিরে সুপ্রিয় বললে, শুনিনি কিছু। অত গোলমাল কিসের? জানো না, আদর দেবার বেলায় তখন তো 10খানা হাত বার করবে। আমি তখনই জানি কপালে দুঃখ আছে। এখন সামলাও। আগে কি হলো তাই আগে শুনি। কবে আমার শ্রাদ্ধ? ইচ্ছে হয় বাইরে গিয়ে বড় বড় কান দুখানা পেতে শোনো গে। সুপ্রিয় হেসে বললে, হ্যাঁ, বড় কান আমার না তোমার? রাগ করে নন্দিতা বললে, আচ্ছা, আমার না হয় বড় কান, আমি গাধা, আর তুমি দাঁত বের করে হাসছো যে বড়। দাঁত না দাঁতাল। সকাল বেলাতেই ঝগড়া আরম্ভ করলে তো? তবু শুনতে পেলুম না বাইরে গোলমালটা কিসের। সুপ্রিয় বললে, আরে শোনো, চলে যেও না। আচ্ছা, গাধার কান নয়, ইঁদুরের কান হয়েছে তো? এবার শোনো। এলো খোপা পিছন দিয়ে ফিরিয়ে নন্দিতা দরজার কাছে এসে দাঁড়ালো। খর দৃষ্টিতে চেয়ে বললে, রাতে জানোয়ার দিনে হয় মানুষ, কেমন? হাসি মুখে সুপ্রিয় বললে, আর একটু কাছে এসো। ঝগড়াও করবে অথচ হাতের নাগালের বাইরে থাকবে, এ আমার সহ্য হয় না। এসো বলছি হাতের কাছে। মুখ দেখলে আমার ঘেন্না করে। বলে মাথায় একটা প্রবল ঝাঁকুনি দিয়ে নন্দিতা চলে গেল। কিন্তু পড়াশোনায় সুপ্রিয়র আর মনোযোগ দেয়া হলো না। বাইরের গোলমাল তখনও থামেনি। উঠে সে বাইরে এসে দাঁড়ালো। ব্যাপারটা অবশ্য এমন কিছু নয়। তার বেবি কুকুরটা এমন একটা গন্ডগোল প্রায়ই বাঁধিয়ে বসে। কুকুরটা আজকাল ভারী দুষ্টু হয়েছে। শৈশব থেকে এখানে সে মানুষ, আদরে ও যত্নে লালিত। এখন তার চেহারায় ভঙ্গিতে ও কণ্ঠে এসেছে তারুণ্য। রোগটা বেড়ে গেছে। এ পাড়া সে কাকে যেন তেড়ে গিয়েছিল। সে বাড়ির কর্তা গিয়েছেন ক্ষেপে। বলেছেন পুলিশে খবর দিয়ে এখনই ফাইল করাতে পারি। তা জানো? ওদের জানিয়ে দিও বড় মানুষই ফলাতে হয় ভবানীপুর ছেড়ে বালিগঞ্জে যাক। এদিকে এসব চলবে না। আমরা হালদার পাড়ার ছেলে, অমন ঢের ঢের চালাকি দেখেছি। সুপ্রিয় বললে, তথাস্তু। মুখ ফিরে নন্দিতা বললে, নির্লজ্জ তুমি। কেন নির্লজ্জ? যেতে বলেছে বালিগঞ্জে, তাই যাব। সুপ্রিয় বললে, হালদার পাড়ার যে কুকুর মার খায়, বালিগঞ্জে গিয়ে সে মাথায় চড়ে বসে। জানোয়ারের উপর মমতা আধুনিক কালচারের লক্ষণ। তুমি তো সেদিন বলেছিলে জানোয়ার থেকে মানুষ না মানুষ থেকে জানোয়ার। ওরে, এই কেষ্ট। আগে বাবু, ওপরে আয়। চাকরটা উপরে উঠে এলো। নন্দিতা মুখ ঝামটা দিয়ে বললে, হতভাগা, তোকে না বলেছি দিনের বেলা বেবিকে বেঁধে রাখবি? ভীষণ অভিযোগ জানিয়ে কেষ্ট বললে, আগে তাই তো রেখেছিল মা, কিন্তু সে কলছিরে বেরিয়ে গেছে। সুপ্রিয় বললে, ওদের বাড়ির লোককে কামড়াতে গিয়েছিল না রে? আগে না বাবু, ও লোকটা আকার মিথ্যুক। আমাদের বেবির সঙ্গে অন্য কুকুরের ঝগড়া বেঁধেছিল। ওনার ছেলে মারলে ঢিল, তাই কেবল একটু গো গো করেছিল। নন্দিতা বললে, অন্য কুকুরের সঙ্গে ঝগড়া যদি করে তুই দরজা বন্ধ করে রাখিস না কেন? রাখি বই কি মা, কেষ্ট বললে, তবুও সেদিন ছুটে বেরিয়ে গেল অত বড় পাঁচিল ডিঙিয়ে। কি গায়ে জোর! মাদি কুকুরদের বেঁধে রাখা যায় না। থাম, নিজের কাজে যা।
বলে নন্দিতা তার আগে নিচে নেমে গেল। সুপ্রিয় ততক্ষণে গা ঢাকা দিয়েছে। একটু পরে বেবির দীর্ঘ আর্তনাদ। আবার সুপ্রিয়র শান্তি ভঙ্গ হলো। পড়াশোনা রেখে নিচে নেমে গিয়ে দেখলো চেরি গাছের ছড়িটা হাতে নিয়ে কোমর বেঁধে নন্দিতা বেবিকে বেদম প্রহার করতে আরম্ভ করেছে। সুপ্রিয় দৌড়ে গিয়ে স্ত্রীর হাতখানা ধরে ফেললে। আরে কি হচ্ছে? অত মারলে যে মরে যাবে। মরুক, ওকে আমি খুন করব। সে কি? ও যে অবলা, ছাড়ো বলছি। না। ঠিক করে নন্দিতা হেসে ফেললে। কুকুরটা এই সুযোগে লেজটা গুটিয়ে কাঠের বাক্সের পাশে গিয়ে লুকিয়ে কো কো করে কাঁদতে লাগলো। হাসি মুখে নন্দিতা বললে, ছড়িখানা এখন আমার হাতে আছে, সাবধান বলছি। মুখ টিপে সুপ্রিয় বললে, সাবধানেই তো আছি। আমি মার খেয়ে মরে গেলে কানে হীরের দুল পরতে পারবে তো? ছড়িখানা ফেলে দিয়ে নন্দিতা বললে, তাই বলে তোমার কুকুর পাড়ার লোককে কামড়ে আসবে? আর যারা ঘরের লোককে কামড়ায়? মুখ ফিরিয়ে বিদ্যুৎ বেগে নন্দিতা ছড়িখানা হাতে তুলে নেবার চেষ্টা করতেই সুপ্রিয় সেখান থেকে ছুটে পালিয়ে গেল। নন্দিতা ওখান থেকে চেঁচিয়ে বলতে লাগলো, আমি কামড়াই? কেমন? হিরের দুলে ধাপ্পা দিয়ে আর কতকাল চলবে শুনি? এই বলে সে রান্নাঘরে গিয়ে ঢুকলো। সুপ্রিয় হাসছিল। দুজনের ভেতরকার এই অদ্ভুত আর অহেতুক সংঘাতটা প্রায় নিত্যদিনের। এখানে সম্প্রীতির অভাব বলে ভুল ঘটতে পারে, কিন্তু অন্তত ওদের দুজনের মধ্যে সে ভুল ঘটেনি। সুপ্রিয় কাগজপত্রের মধ্যে মুখ রেখে চোখের তারা দুটো উজ্জ্বল করে হাসছিল। কুকুর কেন, সামান্য ব্যবহারিক খুঁটিনাটি নিয়েও ওদের বিবাদ চলে। এই যেমন ধরো, সেদিন সুপ্রিয় নিজেই আরম্ভ করলো, শীঘ্র বলো, কেন ছিঁড়ে গেল জামার বোতাম? বোতামটা অবশ্য ধোপার বাড়ি থেকে ছিঁড়ে এসেছে, কিন্তু নন্দিতা বললে, আমিই ছিঁড়েছি, বেশ করেছি। এর ক্ষতিপূরণ? ও, গভর্নর এলেন শাসন করতে। যাও বেরো। বাঁকা চোখে চেয়ে সুপ্রিয় বলে, মনে রেখো, আমি যদি পায়ে রাখি তবে তুমি দাসী। ঝংকার দিয়ে নন্দিতা বলে, ওরে চরিত্রহীন, দাসীর সঙ্গে কোনো ভদ্রলোক? হঠাৎ সুপ্রিয় দার্শনিক হয়ে ওঠে। তাই তো ভাবছি। ঠিকই বলেছ। আমি ভাবি চতুরা স্ত্রীলোকের কি অদ্ভুত ইন্দ্রজাল। আমি চতুরা? নন্দিতা বলে, ভিক্ষি চাইতে কে পেছন পেছনে এসেছিল? সাবধান কিন্তু সুপ্রিয়, আমি হাটে হাড়ি ভেঙে দেবো বলছি। মুখের হাসি টিপে সুপ্রিয় বলে, আচ্ছা, দাও ভেঙে দেখি। তোমার হাঁড়িতে আর কি সন্দেশ আছে আমিও তখন বলবো। হে সমবেত ভদ্র মহোদয় ও ভদ্র মহিলাগণ, আপনারা সকলে শ্রবণ করুন। একটি বিষধর উগ্রনাভের জালে একটি নিরুপায় মক্ষিকা আবদ্ধ হয়েছিল। একটা অদ্ভুত চক্রান্তে সে বন্দী। মুখখানা বিকৃত করে নন্দিতা বলে, মক্ষিকাই বটে, আস্তাকুড়ের মাছি। থুড়ি। সুপ্রিয় বলে, মক্ষিকা নয়, ভ্রমর। আর সে ভ্রমরের পাখার গুঞ্জনে বসন্ত রাগ শুনে রক্ত গোলাপ মাথা দুলিয়ে উঠত। অমনি নন্দিতা হেসে ফেলে, আমি মাথা দোলাতাম? কি মিথ্যেবাদী তুমি! কবিতা লিখে পাঠাতো কে শুনি? পুরনো কথাটা সুপ্রিয় স্মরণ করিয়ে দেয়। কবিতার সুখ্যাতি করতো কে শুনি? নন্দিতা বলে, স্বপ্নকন্যার রূপের প্রশংসা করনি তুমি? আমরণ উপবাসের ভয় দেখিয়েছিল কে? উত্তরটা তখনই সুপ্রিয় জুগিয়ে দেয়, হে ঈশ্বর, তুমি সাক্ষী। কবির কোকড়া চুল আর কালো চোখের তারায় কে জানিয়েছিল সুখ্যাতি গোপনে? নিজের চেহারার কি গর্ব, বেহায়া। বলে তখন নন্দিতা রণে ভঙ্গ দেয়। আগে নতুন ঘরকন্নায় সুপ্রিয়র মন বসতে চায়নি। আগে মনে হয়নি তাকে ভাবতে হবে বাজার খরচের কথা, তেল নুনের খবর, চাকর বামুনের মাইনে। এ যেন তার কাছে একটা অত্যন্ত যন্ত্রণাদায়ক সমস্যা। নন্দিতাকে সে বারবার জানিয়ে এসেছে,
আকাশের চেহারাটা উজ্জ্বল নীল, আর লোয়ার সার্কুলার রোডের রাত্রিতে দৃশ্যটা হেমন্তের কুয়াশা আর স্তিমিত আলোকস্তম্ভ মিলিয়ে একটা স্বপ্ন জোড়ানো রহস্যপথ। নন্দিতার চুলের আরণ্যে নববর্ষার যেন ঘনঘটা, আর মুখে শরতের সোনা রৌদ্র ঝলমল, আর আঁচলে উচ্ছ্বসিত চৈত্র পূর্ণিমার দোলা। আগে সুপ্রিয় ঘুমিয়ে পড়তো নিবিড় তন্দ্রায় মোটরের মধ্যে নন্দিতাকে ঘিরে। রবারের চাকায় জড়িয়ে যেত কলকাতার শহর পাকে পাকে, ঘন আলিঙ্গনে যেত মিলিয়ে রেড রোড আর চৌরঙ্গীর পাতাল পথ। আশ্চর্য, সে অতি পরিচিত অপরিচয় কথা বললে যেন ধ্যান ভেঙে যেত। ঘুমের রসে টস টস করছে কণ্ঠস্বর, যেন দূরের কোনো এক তপবনে তপস্বীর মৃদু স্তব গান। দেওদারের স্তব্ধ বিশাল ছায়ায় দাঁড়িয়ে মুগ্ধ চোখে সুপ্রিয় বললে, ঘোমটা দাও মাথায়। না। নন্দিতা আদরে জড়িয়ে বললে, আড়াল করতে পারবো না তোমায়। আড়াল খুলে আবিষ্কার করে নেব। লজ্জা করে যে তোমার সামনে ঘোমটা দিতে। কেন? আগে থেকেই তো দেখে নিয়েছো, আড়ালে রাখার আর আছে কি? শীতের মধ্যাহ্নে দেওদারের নিভৃত স্তব্ধ ছায়ায় দাঁড়িয়ে নন্দিতা আবার বললে, নতুন বউ আসে ঘোমটা দিয়ে, সেই জন্য তাকে খুঁজে বার করতে হয়। সুপ্রিয় বললে, হলো না, বরং যতই জানতে থাকে ততই ঘোমটা খোলে মেয়েরা। বিয়ের পরেও নন্দিতা ঘোমটা দিল না। স্মৃতির সিঁদুর লুকিয়ে রাখলো একপাশে চুলের ঘন অন্ধকারে। অরণ্যের গভীরে যেমন গোপনে থাকে অগ্নিশিখা। এটা কেমন তর? নন্দিতা বললে, আমাদের তরুণ কৌমার্যকে জাগিয়ে রাখবো দুজনের সামনে চির নতুন করে। রাখি পূর্ণিমা রাত্রে ওরা স্টিমারে চলেছিল বদরতলা পেরিয়ে। আকাশের এক পারে শরতের চন্দ্র, অন্য পারে মেঘের মন্দ্র। সুপ্রিয় বললে, পারবে? তার হাতখানা হাতের মধ্যে নিয়ে নন্দিতা নতমুখে বললে, বোধ হয় পারবো না। স্বামী স্ত্রীর মধ্যে কোনো প্রতিজ্ঞাই থাকে না। সুপ্রিয়র কণ্ঠস্বর যেন চন্দ্রবরণ নদীর উল্লোলে উচ্ছ্বসিত দোলায় দুলে উঠল। অনাদি আর অনন্তকাল তার সেই আবেগের মুহূর্তের উপরে দাঁড়িয়ে থরথর করে কাঁপতে লাগলো। বললে, নন্দিতা, ভুলতে ইচ্ছে করে না আমাদের সেই প্রথম পরিচয়ের উল্লাসের দোলা। আমার বুকের রক্তে যখন কবিতা লিখেছিলুম, আর তুমি সেই রক্তে দু চরণ রাঙিয়ে এসে দাঁড়ালে। স্টিমার সেদিন যেন জীবন মরণ বিদীর্ণ করে চলেছিল পৃথিবী ছাড়িয়ে অথয় অজানায়। সুপ্রিয় চমক ভাঙল। এর মধ্যে কখন বেবি নিচে থেকে এসে তার পায়ের তলায় আশ্রয় নিয়েছে। সেদিনটা নেই বটে, কিন্তু এখন এসেছে একটা প্রকাণ্ড ব্যাপ্তি। প্রথম প্রবাহটার সেই থরবেগ এখন মন্থর। জীবনযাত্রাটা দুই দিক এখন বিস্তৃত, গভীর হয়েছে বলেই উপরটা প্রশান্ত। প্রথম অবস্থাটা চঞ্চলা ছিল বলেই দিশেহারা, এখন লক্ষ্যটা স্থির, তাই নিরুদ্বেগ। চুরির আওয়াজে সুপ্রিয় মুখ ফিরে তাকালো। নন্দিতা ঘরে এসে দাঁড়িয়ে বললে, পায়ের তলায় এসে বুঝি ঢুকেছে, ওকে আমি তাড়াবো। সুপ্রিয় বললে, তাড়ালে যাবে কোথায় বেচারা? কুকুরের নেশা নিয়ে আমি তোমাকে থাকতে দেব না। তুমি ছাড়া বুঝি আমার আর কোনো নেশা থাকতে নেই? না, বলে নন্দিতা কাছে এলো। সুপ্রিয়র গলাটা তার চুরি করা দুই হাতে জড়িয়ে ধরে কাঁধের উপর মুখ রেখে বললে, তোমার আর কোনো নেশা আমার বরদাস্ত হয় না। সুপ্রিয় বললেন, কেন বলো তো? শুনলে তুমি আস্পর্ধা পাবে, তাই বলতে ইচ্ছে করে না। আচ্ছা, বলো, অভয় দিচ্ছি। নন্দিতা বললে, সহজে তো পাইনি, পেয়েছি অনেক দুঃখে, তাই কেবলই হারাবার ভয়। তুমি আর কিছুতে মন দিতে পারবে না। সে কি ঈশ্বর চিন্তাও নয়? সুপ্রিয়র চাহনিতে ভীষণ বিস্ময়। নন্দিতা তার মুখখানা টিপে ধরে বললে, নাস্তিকের মুখে আবার ঈশ্বরের নাম শোনা পাপ। তুমি বলবে? বলবে?
আহ, ছাড়ো ছাড়ো, সতী নারীর চুরির ঘায়ে মুখখানা কেটে গেল বুঝি? বেবি এবার কোনো আসন্ন দুর্যোগের আশঙ্কা করে পাশ কাটিয়ে ঘর থেকে উঠে বেরিয়ে গেল। সুপ্রিয় বললে, ওর সঙ্গে তোমার একটা আড়ি আছে। হেসে নন্দিতা বললে, ও আমার চোখের বালি, ওই যে বেরিয়ে গেল, এ বেলা আর বাড়ি ঢুকবে না। সুপ্রিয় তার কোমরে বাঁ হাতখানা জড়িয়ে বললে, সংসারের সঙ্গে তুমি মানাতে পারলে না, তাই আমার সঙ্গে ঝগড়া বাঁধাও, তাই না? অমনি গোঁজামিল দিচ্ছ কেমন? নন্দিতা বললে, ঠিক উল্টো, তোমাকে বাঘ মানাতে পারিনি ঘর কন্যায়, তাই এত ঠোকাঠুকি। এই যে সকালবেলা থেকে বসে রইলে, পড়লে কি বলো দেখি? পড়তে তো বলনি। বলে না দিলে বুঝতে পারো না? বাজার হলো কোত্থেকে, রান্না হলো কি দিয়ে, না হয় জানলুম চাকর বামন আছে, কিন্তু খোঁজ খবর রাখার। সুপ্রিয় বললেন, এও আমাকে করতে হবে। বিয়েটা ফিরিয়ে নাও নন্দিতা, এসব আমি পারবো না। বলো কি, বাজারের হিসেব, মুদির ফর্দ, গোয়ালার পাওনা। একখানা চেয়ারে দুজনে ঠেসাঠেসি করে বসলো। নন্দিতা হেসে বললে, ধোপার খাতা, বাড়ি ভাড়া, ঘুটে কয়লা, তাছাড়া ডাক্তারি, মনিহারি, শ্যাগরা, আরো কত কি। আমাকে মুক্তি দাও নন্দিতা, এসব আমি পারবো না। নন্দিতা স্বামীর গায়ে মুখখানা বুলিয়ে বললে, আরো রইল ব্যাংকের জমা খরচ, পোস্ট অফিসের খাতা, ইন্স্যুরেন্সের পলিসি, পাটকলের শেয়ার, তোমার বাড়ির খাজনা, ইনকাম ট্যাক্স, সব ছাড়িয়ে তোমার চাকরি। ব্যাকুল হয়ে সুপ্রিয় বললে, সবই ঠিক, কিন্তু আমি কি অপরাধ করেছি? বিয়ে ফিরিয়ে নাও নন্দিতা, বিয়ে আমি করিনি, ঘর কন্যা আমি মানি নে, আমাকে ছেড়ে দাও, কেঁদে বাঁচি। নন্দিতা তার চিবুক নেড়ে দিয়ে বললে, তখন মনে ছিল না? কখন গো? দেবদারুর ছায়ার নিচে দাঁড়িয়ে কি প্রতিজ্ঞা করেছিলে? সুপ্রিয় বললে, তখন কে জানতো তোমাকে পাওয়া মানে এতখানি উৎপীড়ন মাথা পেতে নেওয়া। হ্যাঁ, প্রতিজ্ঞা আমি করেছিলাম, মহারানীর সকল দায়িত্ব আমি বহন করব। তবে? নন্দিতা প্রশ্ন করল। দাঁড়াও, তখন গয়লা, মুদি, ধপা, কয়লাওয়ালা কেউ গিয়ে দাঁড়ায়নি। তোমার প্রেমে মজতে গিয়ে তোমার ওই বর্বর সন্তান দলের বীভৎস আক্রমণ আমাকে সইতে হবে, এমন কথা তো হয়নি। নন্দিতা বলল, তবে না হয় চলো পালিয়ে যাই কোথাও। যেখানেই পালাবো তোমাকে নিয়ে, সেখানেই থাকবে এই গোলক দাদা, আর এই যাবেই বা কোথায়? তুমি তোমার এই শরীর নিয়ে। স্বামীর কাঁধের উপর মাথা রেখে নন্দিতা বললে, সব ভুলিয়ে দিলে তুমি, কিসে কি হলো ঠিক বুঝতে পারলুম না। সুপ্রিয় বললে, পারবে আর কিছুদিন পরে। আমি কিন্তু বলে রাখছি নন্দিতা, হয় বিয়ে ফিরিয়ে নাও, আর নয়তো তোমার সন্তান দলের ছোঁয়াচ থেকে আমাকে বাঁচিয়ে রাখো। বিয়ে মানে দায়িত্ব, কিন্তু দায়িত্ব মানে ভদ্র জীবনের উপর অত্যাচার নয়। টাকা কড়ি, ঘর কন্যা সবই তোমার, আর তুমি কেবল আমার, এই শর্ত। নন্দিতা তার মুখের উপর ঝুঁকে পড়ে বললে, তুমি কি সিরিয়াস? হাফ সিরিয়াস, কারণ মনের কথা হেসে না বললে তোমার দরবারে আবেদনটা পৌঁছাবে না। উঠে দাঁড়িয়ে নন্দিতা বললে, কোনো শর্তে আমি সংসার করতে পারবো না, তোমার যা খুশি তাই করো। সুপ্রিয় বলল, এই অত্যাচার সইতে গিয়ে যদি আমার মৃত্যু ঘটে। ঝংকার দিয়ে নন্দিতা বললে, তবে তোমার চামড়া দিয়ে ডুগডুগি বাজাবো। এই বলে সে ঘর ছেড়ে বেরিয়ে গেল। বেলা 11টার পর সুপ্রিয় খেয়ে দিয়ে অফিসে বেরোলো। কিছুক্ষণ পর দেখা গেল প্রবল উৎসাহে নন্দিতা ঘরের কাজে মন দিয়েছে। চাকরটাকে বললে, ওপরে আয় একবার আমার সঙ্গে। এই বলে সে কোমর বেঁধে একটা প্রবল তাড়নার কাজে লেগে গেল। নতুন করে ভাবতে সেও জানে মেয়েদের সৃষ্টিশক্তি নেই এমন মত বাচ্চাদের, নন্দিতা তাদের প্রতিবাদ। নন্দিতার অত্যধিক পরিশ্রম, অতিরিক্ত ছোটাছুটি আর হাঁটাহাঁটি ডাক্তারের নিষেধ, কিন্তু আজ তাকে বাঘ মানানো যাবে না। স্বামীর মনের প্রবাহটা আবিল হয়ে স্ত্রীর পক্ষে
দুর্দিন কিনা নন্দিতার জানবার দরকার নেই, কিন্তু পুলিশকে ঠিক বুঝতে না পারলেই নারীর মনে জমে ওঠে আশঙ্কা। তখন চুম্বন আলিঙ্গনের অতিশয্যাটাও নির্ভুল নিরাপদ বলে মনে হয় না। পুরুষের প্রাণীর চিন্তাধারা সম্বন্ধে নিঃসংশয় হতে না পারলে মেয়েদের স্বস্তি নেই। ঘণ্টাখানেক পরে দেখা গেল অতিশয় পরিশ্রমে নন্দিতার কপালে চুলের আঙুলগুলি বেয়ে কোমল কয়েকটি ঘামের ধারা নেমে এসেছে গাল বেয়ে। মুখে ললিত রক্তাভা, যেন ভিতর থেকে প্রভাতের তরুণ সূর্যোদয়ের আভাস। কিন্তু আর একটু লক্ষ্য করলে দেখা যাবে সবগুলি ঘামের ফোঁটা নয়, টলটলে অশ্রুর ধারাও নেমে এসেছে তার সঙ্গে। বিড়ম্বিত জীবন তার নয়, কিন্তু এতদিন পরে তা যেন একটা আকস্মিক ঝাপটায় মনে হচ্ছে। সর্বশান্ত হয়েও একজনকে আজও পরিপূর্ণ পাওয়া হয়নি। জটিল রহস্যের আঁকাবাঁকা পথ এখনো রইল সে অনেক দূরে। হয়তো ঘুমটা সরিয়ে ধীরে ধীরে তাকে আবিষ্কার করলে পাওয়া সহজ হতো। সংশয়ের দ্বন্দ্বে আর বুঝতে না পারবি অনুতাপে নিরুপায় নন্দিতার মনে কেমন যেন একটা আসন্ন ভূমিকম্পের থরথর কম্পন এপার থেকে ওপার পর্যন্ত শঙ্কায় আকুল করে তুলেছে। ওদের ভালোবাসার আগডালে সুগন্ধ ফুল ধরেছে সন্দেহ নেই, কিন্তু মৃত্তিকার নিচে মূল এখনো গভীরে নামেনি। ফুল ফোটার চেয়ে শিকড়ের দিকে কোনো নজর নেই। সন্ধ্যার পর সুপ্রিয় ফিরে এলো। সে আসে একটা সমারোহ সঙ্গে নিয়ে। মোটা টাকা মাইনে পায়, কিন্তু রোজ রোজ নতুন নতুন মোটর চড়বার লোভে সে দামি ট্যাক্সি চড়ে আসে। মোটর আজও কেনেনি। সঙ্গে আসে মনোহারি, ব্যাংকের খাতাপত্র, চৌরঙ্গি গ্রিলের খাবার, নিউ মার্কেটের ফুল, কোনো কোনো দিন মুখরোচক অসাময়িক দামি আনাজ তরকারি। গাড়ি থেকে নেমে এসে স্ত্রীর দিকে চেয়ে সে একেবারে বিস্মিত স্তম্ভিত। আজ কি ভুল করে সে অন্য বাড়ি ঢুকেছে? কাছে এসে নন্দিতা বললে, দেখছো কি বোকার মতন? এই বলে মাথার টুপিটা খুলে নিলে। সুপ্রিয় শুধু বললে, কত বুদ্ধি! অমন হাঁ করে থাকলে আমি কিন্তু সব টান মেরে খুলে ফেলবো। আজ তার কপাল থেকে স্মৃতির ভিতর অবধি সুদীর্ঘ বিস্তীর্ণ সিঁদুর রেখা, পরনে গঙ্গা রঙের রেশমি রাঙাবার শাড়ি, আঁচলে চাবির গোছা, মাথায় ঘোমটা। শুকনো রাঁধুনি বামুন আর চাকরকে লুকিয়ে নন্দিতাকে কাছে ডেকে নিল। বললে, নতুন কিনা, তাই ভালো লাগছে। নন্দিতা বললে, আজ কিন্তু তোমাকে কোথাও যেতে দেব না। সে কি, গাড়ি আনলুম যে তোমার জন্যে। তুমি তো বেড়াতে যাবার জন্য পাগল, আমাকেই তো তুমি তিষ্ঠতে দাও না। না, চলো ছাদে বেড়াতে, আজ পূর্ণিমা। গাড়ি ফিরে গেল। ঠিক বোঝা গেল না নতুন করে মিলনের আনন্দ, অথবা আজ অভিনব উপায়ে পরস্পরকে জানবার আগ্রহ। রমণীর বেশ ছেড়ে আজ হঠাৎ গৃহলক্ষ্মীর ছদ্মবেশ কেন? কোলা ধরাধরি করে উপরে উঠে গিয়ে সুপ্রিয় বলল, রস ঢেলে দিয়ে আজ মাতাল করবে, না অমৃত ঢেলে ঘুম পাড়াবে নন্দবাসিনী? সুপ্রিয়র বোতাম খোলা কোটটা মুখের উপর টেনে নন্দিতা বললে, রসটা ছেঁকে নিলে অমৃত। সঙ্গীত না সুভাষণ, দুটো মিলিয়ে যা হয় কবিতা। ঘরে চলো। ঘরে ঢুকে সুপ্রিয় অবাক হয়ে গেল। যে ঘরে সকালবেলা সে ছিল, এ ঘর সে ঘর নয়। তার চকচকে চোখের তারা চারিদিক থেকে ঠিকরে পড়তে লাগলো। যা ছিল তো সবই আছে, কিন্তু ভিন্ন চেহারায়, ভিন্ন ভঙ্গিতে। পরিচ্ছন্নতার দিক থেকে নয়, প্রাণ বৈচিত্র্যটাই যেন সজীব। এ দেয়ালের ছবি ও দেয়ালে, এ ধারের খাট ও ধারে। নতুন হয়ে এসেছে ফুলদানি, চায়না গ্লাস ঘুরে গিয়ে দাঁড়িয়েছে দক্ষিণে, মখমলের জাজিমে রেশমি তাকিয়া। সমস্ত ঘরটার ভিতরে কল্পনার একটা অসীম ব্যাপ্তি যেন এনে দিয়েছে। পর্দা সরিয়ে ঘরের ভিতর দিয়ে অন্য ঘরে নন্দিতা স্বামীকে নিয়ে গেল। এবার নতুন জগৎ। এধারে সোফা আর ইজি চেয়ারে সে,
ওধারে পিয়ানো, দেওয়ালের গায়ে গায়ে বইয়ের আলমারি, কোণে কোণে পিতল আর পাথরের পুতুল, মাঝখানে কাঁচের টেবিলের উপর চীনা আর তিব্বতী কিউরিও, জানালার স্ক্রিনগুলিতে সুন্দর কারুকলা চিত্রিত। সুপ্রিয় বললে, গেলে কোথায় এত? নন্দিতা বললে, সবই ছিল, দেখতে পাইনি তো। চোখ ছিল না তোমার? এসো, এবার কাপড় ছাড়বে। শোবার ঘরে এনে সুপ্রিয়কে খাটের উপর বসিয়ে নন্দিতা তার পায়ে জুতো আর মোজা নিলে। ঠাকুর খাবার নিয়ে এলো হাতে করে। কচুরি, নিমকি আর সন্দেশ দেখে সুপ্রিয় বললে, কিরকম যেন একটা ষড়যন্ত্রের আভাস পাচ্ছি। হঠাৎ আজকে এমন রাজোচিত অতিথেয়তা আরম্ভ করলে কেন? ব্যাপারটা কি বলো তো ঠাকুর? ঠাকুর টিপাইয়ের উপর খাবার আর জল রেখে যাবার সময় বললে, আগে সবই মা তৈরি করেছেন। লক্ষণ ভালো নয়। যুদ্ধের চেয়ে সন্ধির চেহারা দেখলে আমার ভয় করে। কেন? ললিতা হাসি করে প্রশ্ন করলে, মনে হয় তখন বুঝি তোমাকে আর চিনতে পারছি নে। ঝগড়া করে কি হবে? সুপ্রিয় বলল, এতেও আমার দুশ্চিন্তা। তুমি চুপ করে থাকলেই মনে হবে দূরে সরে যাচ্ছ। তোমার মুখ বন্ধ হলেই আমার হবে পরাজয়। আমি সীতাও চাইনি, দ্রৌপদীও চাইনি। আমি চাই সুভদ্রাকে। আমার হাতে ধনুর্বাণ, তার হাতে অশ্ববল্গা। হয়েছে, এবার বীরের তনুতে লহ তনু। এই বলে উঠে নন্দিতা হাত ধুয়ে স্বামীর মুখে একখানা কচুরি ঘুরিয়ে দিল। তারপর সুপ্রিয়র কোমরের বোতামগুলি খুলে ট্রাউজার ছাড়িয়ে নিয়ে ধুতিখানা জড়িয়ে দিতে লাগলো। মাস পাঁচেক পরে অত্যন্ত উদ্বেগ নিয়ে সুপ্রিয় সেদিন সন্ধ্যার সময় হাসপাতালে খবর নিতে এলো। ডাক্তার হাসি মুখে বললেন, কেবিনে যান, আপনার স্ত্রী ভালো আছেন। মুখের উপরকার অস্বস্তির ছায়া আনন্দে রূপান্তরিত হলো। সুপ্রিয় সোজা দোতলায় উঠে গিয়ে 7 নম্বর কেবিনে ঢুকলো। নার্স নমস্কার জানিয়ে বললে, সন্দেশ আনুন? সুপ্রিয় হাসলো। তারপর আড়ষ্ট পা দুখানা টেনে নন্দিতার কাছে এসে দাঁড়ালো। আজ আবার স্ত্রীর সঙ্গে নতুন করে পরিচয়। লজ্জা নয়, কিন্তু আনন্দের অস্বস্তিতে নন্দিতা বালিশে মুখ লুকিয়ে রইল। মিনিট দুই পরে দেখা গেল তার নাক বেয়ে অশ্রুর ধারা গড়িয়ে পাশের নবজাত সুন্দর শিশুর ছোট্ট বালিশটিও ভিজে গেছে। নার্স বাইরে গেল। মাথার কাছে বসে রুমাল দিয়ে সুপ্রিয় নন্দিতার চোখ মুছিয়ে দিল। হাতখানা একটু কাঁপলো। রমণী রূপান্তরিতা জননীতে। আজ তাকে যোগ্য সম্ভ্রম না দিলে চলবে না। সুপ্রিয়ের হাতখানা আবার সন্তর্পণে ফিরে এলো। কিন্তু অশ্রু কেন আজ? হয়তো নন্দিতার সেই জীবনটা এবার মুছে গেল। সেই দেওদারের ছায়াপথ, প্রিয় সান্নিধ্যে সেই অপরূপ জ্যোৎস্নার অবগাহন, চৌরঙ্গীর আবেশ বিহল স্বপ্নলোক, তরুণ কৌমার্যের মালঞ্চে বাসর সজ্জা, সেই জীবনের বিচ্ছেদ বেদনা আর এই নতুন জীবনের আনন্দ, হয়তো এই অশ্রুতে তার বিচিত্র সংমিশ্রণও ছিল। সুপ্রিয় নত মস্তকে নতুন শিশুটির দিকে চেয়ে রইল। অনেকক্ষণ পরে মুখ ফিরিয়ে নন্দিতা বললে, বাড়ির খবর কি? ঠাকুর চাকর আছে তো? আছে। ঠিক সময়ে খাওয়া দাওয়া হয়? হ্যাঁ। ভাঁড়ারের চাবিটা নিজের কাছে রাখো তো? হ্যাঁ। একটু চুপ করে থেকে নন্দিতা বললে, কুকুরটার খোঁজ পেলে কিছু? নিঃশ্বাস ফেলে সুপ্রিয় সজাগ হয়ে বললে, হ্যাঁ, 10-12 দিন পরে কাল সকালে দেখি আমাদের বাড়ির সিঁড়ির তলায়। পোড়ার মুখী ছিল কোথায় কদিন? সুপ্রিয় হেসে বললে, আরে সে কোথায় তো বলছি, তোমার ভয়ে গা ঢাকা দিয়েছিল। চেহারা দেখে সন্দেহ হলো। সিঁড়ির তলায় ঢুকে দেখি বেবির 3টে বাচ্চা হয়েছে। বাচ্চা গো, একটা নয় 3টে। আর তাকে তাড়াতে তোমার মন উঠবে না। দেখো কি সুন্দর দেখতে হয়েছে বাচ্চাগুলো। নন্দিতা মুখ ফিরে নিঃশব্দে পড়ে রইল। নমস্কার। এতক্ষণ যে গল্পটি পড়ে শোনালাম
সেটি প্রবোধ কুমার সান্যালের লেখা হর পার্বতী সংবাদ। এই গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং যারা এখনো সাবস্ক্রাইব করে দেননি তারা প্লিজ একটি সাবস্ক্রাইব করে দেবেন।